अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है टाइटल है जी एक्सप्लोरिंग बरिशल, अ ट्रैवल व्लॉग एंड हिस्टोरिकल ओवरव्यू। अच्छा, बरिशल को हम आज पहली बार देखने जा रहे बिल्कुल। हैं और आपको पता है कि बहुत से दोस्त हमें बरिशल से ही मैसेजेस करते हैं, ऐसा कमेंट्स ही करते है। हैं और अच्छा लगेगा हमें बरिशल के बारे में जान के। चलते हैं, पहले वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम आपके रिएक्टिंग नेबर्स। चलो गाइस, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। হ্যালো বরিশাল, সবাই বলে বরিশালে খালার নদী ছাড়া নাকি কিছুই দেখার নাই, কিন্তু আজকে আমি বরিশালের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তো চলুন একসাথে দেখা যাক। আপনি বরিশালে ট্যুর করতে আসলে বরিশালে কোন কোন জায়গাগুলো দেখবেন, কত টাকা খরচ হবে, কিভাবে দেখবেন, এ টু জেড সম্পূর্ণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে। সুতরাং বরিশালে যারা ট্যুর করতে আসবেন তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ এই ভিডিওর প্রত্যেকটা অংশ কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। সো চলুন ভিডিও শুরু করা যাক। বরিশাল বাংলাদেশের সর্বদক্ষিণে মায়ায় ভরা একটি বিভাগের নাম হচ্ছে বরিশাল। আইতে সাল যাইতে সাল, তার নামই বরিশাল। বরিশালকে এক কথায় বলতে গেলে বলা যায় থান নদী খাল, এই তিনেই বরিশাল। খাল এবং নদীর অপরূপ রূপের একমাত্র জেলার নামই হচ্ছে বরিশাল। বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে খুব বড় বড় শাল গাছ জন্মাতো, আর এই বড় শাল গাছের কারণে বড় প্লাস শাল বরিশাল নামের উৎপত্তি। কেউ কেউ দাবি করে এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল, তাই বরিশ সল্ট বলা হতো। পরবর্তীতে বরিশ সল্ট নামের পরিবর্তন হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে। বরিশালে যাতায়াতের জন্য আপনি অনেক মাধ্যম পেয়ে যাবেন। পদ্মা সেতু হয়ে গেলে 3 থেকে 4 ঘন্টার মধ্যেই আপনি গাড়িতে করে বরিশালে যেতে পারবেন। আপনি বরিশালে প্লেনে করেও যেতে পারবেন, যেখানে সময় লাগবে মাত্র 45 থেকে 1 ঘন্টার মতো। আর বরিশালে যাবেন অথচ লঞ্চে যাবেন না, সেটা কি করে হয়? আপনি বরিশালে গেলে অবশ্যই লঞ্চে করে যাবেন। বরিশালে লঞ্চের ট্রাভেলিং যদি আপনি না করেন তাহলে বরিশালের আসল ফিল পাবেন না। তাই আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা ট্রাভেলিং করবেন বরিশালে তারা অবশ্যই লঞ্চে করবেন। যাদের অনেক টাকা আছে তারা এই রকমের ভিআইপি কেবিন নিতে পারেন। এখানে 5,000 থেকে 10,000 টাকার মধ্যে ভিআইপি কেবিন আপনি পেয়ে যাবেন। তারপর সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিন আছে, ঠিক আছে? আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা বরিশালে আসবেন, কিন্তু লঞ্চে আসবেন। আমার রিকোয়েস্ট হচ্ছে লঞ্চে আসবেন। আপনারা যদি ডেকে আসেন, ডেকের ভাড়া অনুসারে আপনারা ডেকের ভাড়া দিয়ে বন্ধু বান্ধব নিলে ফ্লোরিং করে চলে আসতে পারেন। তো আমি এখন এই বরিশালের লঞ্চের সৌন্দর্য আপনাদের দেখাবো, সাথে সাথে কোন কেবিনের কত ভাড়া সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। এটি হচ্ছে ভিআইপি ডাবল বেডের রুম, যার ভাড়া হচ্ছে 10,000 টাকা। আর এটি হচ্ছে ভিআইপি সিঙ্গেল বেডের রুম, যার ভাড়া হচ্ছে 5,000 টাকা। এটি হচ্ছে সিঙ্গেল বেডের কেবিন, যার ভাড়া হচ্ছে 1,000 থেকে 1,400 টাকার মধ্যে। আর এটি হচ্ছে ডাবল বেডের কেবিন, যার ভাড়া হচ্ছে 2,000 থেকে 2,400 টাকার মধ্যে। আর ডেকের ভাড়া হচ্ছে 200 থেকে 300 টাকার মধ্যে। সকাল 5:30 থেকে 6টার মধ্যে আপনি সকালের নাস্তা শেষ করে চলে যাবেন নতুল্লাবাদে। সেখান থেকে মাহেন্দ্রায় করে আপনি চলে যাবেন গুঠিয়া মসজিদে, যেখানে জনপ্রতি আপনার ভাড়া পড়বে 40 টাকা করে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। স্থানীয় ভাষায় এটিকে গুঠিয়া মসজিদ বলে। এটি এশিয়ার অন্যতম বৃহৎ একটি মসজিদ। এখানে আসলে আপনার অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে। তো চলুন পাখির চোখে এবং কিছু সিনেম্যাটিক শটের মাধ্যমে এর সৌন্দর্য উপভোগ করে আসি। खूबसूरत लग रही है। बहुत प्यारा।
এটি এশিয়ার অন্যতম বৃহৎ একটি মসজিদ। এই মসজিদে একসাথে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। সরফুদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন। কমপ্লেক্সের মূল প্রবেশের ডানে বড় একটি পুকুর রয়েছে। পুকুরের পশ্চিম দিকে মসজিদটি অবস্থিত। এই মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। মসজিদের শৈলতে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের নাম করা মসজিদের ছাপ পাওয়া যায়। অনেক লোক আসে, বিকালে আসে বেশি। স্থানীয়রা আসে নাকি হচ্ছে বাইরে? অনেক দূরের থেকে লোক আসে, মানে গাড়ি ভাড়া করিয়া লোক আসে। আবার এই যে আসতেছে 7 দিন পর্যন্ত খালি লোক দেখবেন, খালি লোক। ঈদের হ্যাঁ, যেমন লোক এমন গাড়ি। রমজানে তেমন ভিড় হয়? হ্যাঁ, এই রমজানে তো আসলে অনেকে আবার স্পেশাল ভাবে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসে। হ্যাঁ, নামাজ পড়ার জন্য আসে। হ্যাঁ, মহিলাকে নামাজ পড়ার ব্যবস্থা আছে। মহিলারা নামাজ পড়তে পারে, ব্যবস্থা করে রাখছে। মসজিদের দক্ষিণ পশ্চিম দিকে একটি নার্সারি রয়েছে, যেখানে অনেক রকমের গাছের চারা এবং ফুল গাছ দেখতে পাবেন। আমরা মসজিদের সমস্ত জায়গায় ঘুরে মসজিদের সৌন্দর্য উপভোগ করলাম। আপনারাও এখানে আসবেন, আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আপনার ভীষণ ভালো লাগবে। আমরা এখান থেকে চলে যাব দুর্গাসাগর দেখতে, যেটা এখান থেকে মাত্র 10 মিনিটের পথ। মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন। আর এই দুর্গাসাগরে ঢুকতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে, আর টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। 10 मिनट ट्रैवल किया मन से आ गए। আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাসাগরের পাড়ে। অ্যাকচুয়ালি এটা কোনো সাগর না, এটা একটা দিঘি। বরিশালের অন্যতম সুন্দর আকর্ষণ হচ্ছে এই দিঘি। আপনি যদি বরিশালে আসেন আর আপনি যদি এই দুর্গাসাগরে না আসেন, তাহলে আপনি বড় একটা সৌন্দর্য মিস করবেন। কারণ এই দুর্গাসাগর আসলে খুবই সুন্দর দেখতে, আর এর মাঝে একটা দ্বীপ রয়েছে, দ্বীপের মতো। এই দ্বীপটির সৌন্দর্য অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করার মতো না। তাই আপনি যদি বরিশালে আসেন, অবশ্যই এই দুর্গাসাগর দেখে যাবেন। চলুন এই দুর্গাসাগরের সৌন্দর্য পাখির চোখে এবং সিনেমাটিক শটের মাধ্যমে দেখে আসি, আর সাথে সাথে এর ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি। क्या बात है। দুর্গাসাগরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এলাকার লোকদের পানির অভাব নিরসনে এই বিশাল জলধারাটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতীর নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। কথিত আছে রানী এক রাতে যতদূর পর্যন্ত হাঁটতে পেরেছিলেন ততদূর পর্যন্ত এই দিঘিটি খনন করা হয়। 1974 সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে দুর্গাসাগর দিঘির উন্নয়ন ও পাখির অভয়ারণ্য নামে একটি প্রকল্পের অধীনে বরিশাল জেলা প্রশাসন দিঘিটির তত্ত্বাবধান করছে। এখানে আসলে আপনি হরিণ দেখতে পাবেন, আর সাথে সাথে কবুতর এবং বানর দেখতে পাবেন। কিন্তু বানর থেকে সাবধান, খাঁচার অনেক দূর থেকে দেখবেন। আমরা খাঁচার কাছে গিয়েছিলাম ভিডিও করার জন্য, আর আমার ক্যামেরার মাইক্রোফোন বানরে নিয়ে গেছিল। আসলে এই দিঘিটার সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। আপনি বরিশালে আসলে অবশ্যই আসবেন, আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, ফ্রেন্ডস নিয়ে আসবেন। ফ্যামিলি নিয়ে আসে একটু ঝামেলা হয়, কারণ এখানে অনেক কফতি তারা তাদের নিজস্ব স্বর্গে হারিয়ে যায়। ঠিক আছে, সো এখানে যারা ফ্রেন্ড নিয়ে আসবেন খুব এনজয় করতে পারবেন। আর গার্লফ্রেন্ড নিয়ে আসলে তো কোনো কথাই নেই, রিল্যাক্সে টাইম স্পেন্ড করতে পারবেন। তো যাই হোক, জায়গাটা কিন্তু বরিশালের মধ্যে সবথেকে ফেমাস একটি জায়গা। তো বরিশালে যদি আসেন অবশ্যই এই দুর্গাসাগর পেয়ে যাবেন, আপনার প্রচণ্ড লেভেলের ভালো লাগে। आते होंगे तो एंजॉय करते हैं। এখন আমরা চলে যাব লাকটিয়া জমিদার বাড়ি, যেটা বরিশালের ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি।
দুর্গাসাগর থেকে লাকটিয়া জমিদার বাড়ি যেতে 30 থেকে 45 মিনিট সময় লাগে। যেতে যেতে আপনি গ্রাম বাংলার এক মায়াবী পরিবেশ খুঁজে পাবেন, যেটি দেখে আপনার খুবই ভালো লাগবে। এটি হচ্ছে লাকটিয়া জমিদার বাড়ি, আর এটি হচ্ছে বরিশালের অন্যতম সুন্দর এবং ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি। বর্তমানে এটির একটি মাত্র প্রাসাদ অবশিষ্ট রয়েছে, 2 তলা, নিচতলা এবং উপরতলা, কিন্তু এখানে আগে অনেকগুলো প্রাসাদ ছিল। আর এর ঠিক পিছনেই রয়েছে মঠ। অ্যাকচুয়ালি এই যে জমিদার এবং জমিদারের ওয়াইফ, তারা মৃত্যুর পরে তাদেরকে ওখানে চিতায় পুরানো হয়। সব থেকে যে বড় মঠটা, ওই মঠটা হচ্ছে আর কি জমিদারের চিতা, আর তার সাইডে যে কয়েকটি মঠ রয়েছে সেগুলো হচ্ছে তাদের স্ত্রীদের চিতা। অ্যাকচুয়ালি এটি এখন ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে বলা যায়, কারণ হচ্ছে এখানের প্রত্যেকটা দেওয়ালে শ্যাওলা পড়ে গেছে এবং গাছ একেবারে জর্জরিত হয়ে গেছে, আর ইটগুলো প্রায় হচ্ছে আর কি শেষ হয়ে যাচ্ছে। তো এটিকে যদি হচ্ছে যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু এটি আর অল্প কয়েক বছরের মধ্যে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো চলুন ড্রোন শুটের মাধ্যমে এবং কিছু সিনেমাটিক শুটের মাধ্যমে এই জমিদার বাড়িটি দেখে আসি এবং এর ইতিহাস সম্পর্কে জেনে আসি। লাকটিয়া জমিদার বাড়ি জমিদার রাজচন্দ্র রায়ের বাড়ি। জমিদার বাড়িটি আনুমানিক 1600 কিংবা 1700 সালে জমিদার রাজচন্দ্র রায় নির্মাণ করেন। রাজচন্দ্রের পুত্র পিয়ারিলাল রায় একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যারিস্টার ও সমাজসেবী ছিলেন। বর্তমানে তাদের কোনো এখানে উত্তরসূরি নেই। এখানে শেষ জমিদার ছিলেন দেবন রায় চৌধুরী। পরে তিনি ভারতের কলকাতায় সপরিবারে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তবে তার মেয়ে মন্দিরা রায় চৌধুরী বরিশালের কাশীপুরের মুখার্জি বাড়িতে এখনো বসবাস করছেন। জমিদার আনা তো উনি ওই জমিদারের বাবুর্চি ছিল। ওই জমিদার কোন জমিদার? ওই মাধব পয়সার জমিদারের বাবুর্চি ছিল। এটা কি বাবুর্চির হচ্ছে বাসা? বাসা বাবুর্চির বাসা এত সুন্দর? হ্যাঁ, এই দেবন বাবুর বাড়ি, রন্টা বাবুর বাড়ি। ও, তাহলে এটা জমিদার বাড়ি কয় কেন যে হচ্ছে লাকটিয়া জমিদার বাড়ি? ভুল, জমিদার বাড়ি মাধব পয়সা। ওনার মুখে এই কথা শুনে আমি কনফিউশনে পড়ে গেলাম। আপনারা যদি এর ইতিহাস সম্পর্কে জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা এখান থেকে সোজা বরিশালের মেইন শহরে চলে যাব এবং সেখান থেকে চলে যাব বরিশাল ইউনিভার্সিটি দেখতে। বর্তমানে আমি এখন আছি বরিশাল ইউনিভার্সিটির সামনে। অ্যাকচুয়ালি দক্ষিণাঞ্চলে আমার দেখা মতে সব থেকে সুন্দর ইউনিভার্সিটি হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, কারণ এটি হচ্ছে নদীর পাড়ে। আর নদীর পাড়ের ইউনিভার্সিটি যেটা সুন্দর হবে না সেটা আসলে ভাবাই যায় না। তো চলুন পাখির চোখে বরিশাল ইউনিভার্সিটির সৌন্দর্যটা উপভোগ করে আসি। বরিশাল ইউনিভার্সিটি এবং দমদমিয়া ব্রিজ দেখা শেষ করে এখন আমরা চলে যাব বরিশালের অন্যতম সুন্দর একটি জায়গা 30 গোডাউন দেখতে। আমার পিছনে যে বড় গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বট গাছ, আর এই গাছটি আপনি দেখতে পারবেন বরিশালের 30 গোডাউন আসলে। আর সবাই কিন্তু বিকেল বেলাটা এখানে আসে। আমরা যেহেতু বিকেল বেলার আগে এসেছি এই কারণে কিন্তু লোক নেই। আর এখানের এনভায়রনমেন্টটা এটা নাই বললাম, আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে নদীর পাড়ে সুন্দর বাতাস, আর একেবারে পিওর বাতাসটু সেটা আপনি এই বরিশালের এইখানে আসলে খুঁজে পাবেন। তাই অবশ্যই আপনি যদি হচ্ছে সময় পান, বরিশালের ট্যুর করতে আসলে যদি আপনি সময় পান, অবশ্যই 30 গোডাউন হয়ে যাবেন, আপনার প্রচণ্ড লেভেলের ভালো লাগবে। তো চলুন 30 গোডাউনের কিছু সিনেমাটিক দৃশ্য দেখে আসি। বরিশাল বিভাগের সবচাইতে বড় বধ্যভূমি ছিল এটি। ধারণা করা হয় এখানে প্রায় 5000 মানুষকে হত্যা করা হয়েছিল। স্থানটি নদীর পাড়ে হয় হত্যাযজ্ঞের পর লাশ নদীতে ফেলে দেওয়া হতো। 1971 সালে শহীদদেরকে স্মরণ করে এখানে একটি শহীদ মিনার বা স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে।
এখন আমি চলে যাব বরিশালের ঐতিহাসিক একটি স্থান টর্চার শেল দেখতে। আর এই বদ্ধভূমি এবং টর্চার শেল সম্পর্কে আমাদের এই বড় ভাই ধারণা দিয়েছে। তো সবাই বড় ভাইকে থ্যাংক ইউ জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করুন। বর্তমানে আমি এখন আছি বরিশাল বদ্ধভূমিতে। অ্যাকচুয়ালি এই কথাটা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ আমার পিছনে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো 1971 সালে এটা কোনো জায়গা ছিল না, এটা ছিল নরক। কারণ এখানে মানুষদেরকে টর্চার করা হতো, মা বোনদেরকে হচ্ছে টর্চার করে মেরে এখানে ফেলে দেওয়া হতো। এই যে পাশে নদী আছে এখানে ফেলে দেওয়া হতো। আবার যারা হচ্ছে একটু জীবিত থাকতো, হালকা একটু জীবিত থাকতো, তাদেরকে 30 গোড়ানোর ওখানে নিয়ে টর্চার করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো। অ্যাকচুয়ালি 1971 সালে বাঙালি জাতির উপর থেকে যে কি গেছে, বরিশালবাসীর উপর থেকে যে কি গেছে, এগুলো আমরা জানতাম না। ঠিক আছে, 2-3 বছর আগে এখানকার মেয়র মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় এই জায়গাটাকে সবার কাছে পরিচিত করিয়ে দিয়েছে। তো স্যালুট মেয়রকে, বর্তমান মেয়রকে, যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর হিস্টোরিক্যাল একটা প্লেস বাঙালির সামনে প্রেজেন্ট করার জন্য। এখানে দুইটি বিল্ডিং আছে। পশ্চিম পাশের যে বিল্ডিংটা বা কর্নারে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটায় মুক্তিযোদ্ধাদের বা দেশের সাপোর্টে যারা ছিল তাদেরকে বিভিন্নভাবে টর্চার করে মারা হতো। আর পরের বিল্ডিংটায় মা বোনদেরকে নির্যাতন করা হতো এবং তাদেরকে গুলি করে এই নদীতে ভাসিয়ে দেওয়া হতো। আর এই ব্রিজের উপর মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষকে সিরিয়ালভাবে দাঁড় করিয়ে গুলি করে নদীতে ফেলে দেওয়া হতো। তাই তাদের স্মরণে এখানে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। আসলে বাঙালি বাংলাদেশকে রক্ষার জন্য যে কতটা বড় ভূমিকা পালন করছে সেটা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। हाँ बनाए थे फोटो। তাই আসুন দেশকে জানি, দেশের মানুষ সম্পর্কে জানি এবং দেশের ইতিহাস সম্পর্কে জানি। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিবির পুকুর। অ্যাকচুয়ালি এটি বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত। 1908 সালে তৎকালীন উইলিয়াম ক্যারির পালিত কন্যা জিন্নাত বেবির নাম অনুসারে এই পুকুরের নামকরণ করা হয় বিবির পুকুর। অ্যাকচুয়ালি তখনকার মানুষের পানির তৃষ্ণা মেটানোর জন্যই এই পুকুর খনন করা হয়। তো চলুন এই পুকুরের কিছু সিনেমাটিক দৃশ্য দেখে আসি। मेट्रो सेंटर पे आ। जब इसका कलर এটি হচ্ছে বিভাগীয় শহরের বিখ্যাত একটি পুকুর। বাংলাদেশের অন্য কোনো বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে এরকম জলাশয় বা পুকুর নেই, তাই এটি বরিশালের অন্যতম সৌন্দর্য এবং ঐতিহ্য বলে বিবেচিত হয়। একসময় কীর্তনখোলা নদীর সাথে এই পুকুরের দুটি সংযোগ ছিল এবং এতে নিয়মিত জোয়ার ভাটা হতো। আমি এখন আছি লঞ্চঘাটের ঠিক দক্ষিণ পারে মুক্তিযোদ্ধা পার্কে। অ্যাকচুয়ালি যারা অবসর সময় কাটাতে চায়, যারা অবসর সময় নদীর ফিলটাকে এনজয় করতে চায়, তারা কিন্তু এখানে আসে। এবার বরিশালের সবাই কিন্তু এই পার্কটাকে চেনে, কারণ এই পার্কটা হচ্ছে কমন পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, অ্যান্ড এটা হচ্ছে পাবলিক প্লেস। আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আসেন, এখানে সময়টা খুবই ভালো কাটবে। অ্যান্ড বরিশালের ট্যুর দিয়ে যদি আপনার এক্সট্রা সময় থাকে বা লঞ্চে ওঠার আগে যদি হচ্ছে আপনি এখানে আসেন, আশা করি আপনার ভালোই লাগবে। তো একটু সময় করে হলো এই মুক্তিযোদ্ধা পার্কে অবশ্যই আসবেন। নদীর পাড়ের সুন্দর আবহাওয়ায় আপনি বিকেলটাকে পার করে রাতে লঞ্চে কিংবা গাড়িতে করে আপনি ঢাকা ব্যাক করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশকে আপনার সামনে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ। बड़ी अच्छी बड़ी जबरदस्त वीडियो थी और इस तरह की ट्रैवल गाइड ना बड़ी जबरदस्त होती हैं हाँ जी। क्योंकि आपको वो सारी चीजें बता रहे हैं कि मतलब आप बाय रोड आना चाह रहे हो तो कितना टाइम लगेगा, किस तरह से आ बाय सकते एयर हो। आ रहे हो या फिर उन्होंने कहा मतलब सजेस्ट उन्होंने यही किया है कि आप जो Best हो है, वो हाँ। आओ लॉन्च के थ्रू, क्योंकि और उसके उसकी अंदर देखो मजा कि ज्यादा sense आता बनता है, है। उसके लिए मजा ज्यादा आता है। दूसरा ये कि हर बंदे की पॉकेट अफोर्ड करती है उसको, हाँ। जो जितना स्पेंड करना चाहता है वो बिल्कुल, उतना करे और ऐसा वो ही अच्छा है। बिल्कुल है। अच्छा और उसके अंदर भी देखो ना एक नई दुनिया है, हाँ जी। कितनी जबरदस्त है। मतलब आप अपने पैकेज
एज के हिसाब से जो अफोर्ड करते हो आप वो ले सकते हो, लेकिन आम इंसान के लिए आप देखो कि भाई 200-300 टका दे के तो आप वहां से इजीली start हो दूसरे एंड पे जा सकते हो। ट्रैवल कर और सकते हो। एक वीडियो में हम लोगों ने ये भी देखा था कि लोग अपनी बाइक्स वगैरह भी लेके ट्रैवल हाँ कर जी, रहे हैं देखा इसके था, अंदर ना। बिल्कुल। सो आप देखोगे कितनी आसानी है कि जब आप बरीशल पहुंच जाते हो तो वहां पे आप अपनी बाइक निकालो और आप पूरे Easily शहर में travel इजीली करो, ट्रैवल कर बिल्कुल। सकते हो। और फिर नाम के लिए एक जो कहानी उन्होंने बताई वो भी बड़ी इंटरेस्टिंग हाँ बरिशल जी। की हिस्ट्री के नाम किस तरह से हाँ, हाँ। बिल्कुल। अच्छा, उन्होंने बताया 2 चीज़ें हैं, एक तो ये कि वहाँ पे बहुत बड़ा एक खजूर का पेड़ है हाँ। और दूसरा चीज़ ये कि यहाँ पे सॉल्ट क्रिस्टल्स थे जिसकी वज़ह से इसका नाम बुरीसल सल, रख दिया हाँ, गया हाँ, और फिर वो हाँ। चेंज होके बुरीशल हो गया। हाँ, बिल्कुल इसी तरह से मतलब विद द पैसेज ऑफ टाइम वो चीज़ बदलती गई और बदलती गई वो है। कह लो बोलते- हमारी बोलते ज़ुबान में वो- गलतुल आम वो हाँ चीज़ जी। इस तरह से हो गई। अच्छा, वहाँ पे बहुत सारी जगह घूमने फिरने के लिए टूरिस्ट स्पॉट्स दिखाएगी, उन्होंने सारा दिखाए। कुछ है, लेकिन जो जामिया मस्जिद दिखाई है मेरे ख्याल से गुटिया मॉस्क गुटिया उसका नाम मॉस्क, बताया था। बहुत बिल्कुल। ज्यादा खूबसूरत, बहुत ज्यादा और आप माशाल्लाह। देखिए कि वो खेतों के अंदर एक तरह से जगह है, साइडों हाँ। पे आपको जो है से फील्ड्स नजर आती Fields Fields है, आ है, रही हैं, बिल्कुल। लेकिन हाँ। वो इस कदर खूबसूरत बनी हुई है और मॉडर्न आर्किटेक्चर है मॉडर्न उसका। Exactly, आर्किटेक्चर है, बिल्कुल ऐसे है, ही उसका बिल्कुल है। मीनार माशाल्लाह इतना ऊंचा है, उतना खूबसूरत हाँ, लगता है ना। हाँ। उसके अलावा आप ये देखेंगे काफी बड़ी मस्जिद है, मतलब 1500 नमाजी जो है वो एक वहाँ टाइम पे पे नमाज नमाज पढ़ पढ़ सकते हैं। सकते हैं। अच्छा, मेरा ख्याल है किसी वीडियो में हमने इस तरह से देखा होगा, क्योंकि जिस तरह से ही वो आया जैद ने जैसे ही देखा, बिल्कुल। जैद हमने ने पहले फौरन देखी बोला हुई कि थी। ये हमने देखी हमने है। देखी कि हुई है हमने पहले। एक वो देखी थी पयारा मार्केट पे वीडियो ना, तो हाँ, उसमें उसके हमने अंदर देखा हमने था इसके glimpse इसको। देखे थे। बिल्कुल 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 इसी तरह से है। अच्छा, फिर एक दो जगह और भी वहां पे दिखाई गई जो कि बहुत ज्यादा, एक तो आपकी हिस्ट्री को पोर्ट्रे करती हैं, वो उन्होंने बताया कि भाई क्या क्या उसकी हिस्ट्री थी। हाँ अच्छा, जी। हिस्टोरिकल प्लेसेस दिखाने के साथ साथ उन्होंने थोड़ा थोड़ा बैकग्राउंड भी Background और बताया भी ना। ये बताया, वजह बिल्कुल। है कि ये वीडियो ज्यादा अच्छी लगी मुझे कि हर हाँ। चीज के बारे में आपको थोड़ी सी इन्फॉर्मेशन, थोड़ी सी Information, हिस्ट्री पता चल बिल्कुल रही है। ऐसे ही है। बिल्कुल इसी अच्छा, तरह जो वो से। दुर्गा सागर के नाम से जगह थी, हाँ। एक तो वो बहुत ज्यादा खूबसूरत वो थी जो और pond था। बड़ी थी बिल्कुल, बहुत ज्यादा। और इतना अच्छा लग रहा था ना, बिल्कुल सेंटर में एक दीप आइलैंड जो था उसके बना हुआ अच्छा, था। वाकई में वो ऐसे लग रहा था हार्ट शेप का ही हार्ट बनाया शेप हुआ का है ही उसने। है, हाँ जी, ऐसे बिल्कुल ही ऐसे है। ही है। बहुत अच्छी वीडियो थी, बहुत मजा आया हमें ये देख के, लेकिन खास तौर पे मैं थोड़ा सा और देखना चाह रही थी जो यूनिवर्सिटी दिखाई गई थी ना। अगर थोड़ा सा हमें और उसके बारे में आप बता सकें, कोई अच्छी वीडियो सजेस्ट करें, हम उसको देखना चाहते हैं, क्योंकि बहुत बड़ा एरिया था वो। यूनिवर्सिटी देखने का एक अपना मजा होता है, बहुत मजा आता है सही है। हमें ये वीडियो। अच्छा, एक चीज और जो मुझे इस वीडियो की बहुत अच्छी लगी, मुझे ड्रोन शॉट सारे के सारे बहुत पसंद आए। जिस तरह से वो एक के बाद एक Cinematic वो आ रहे वो थे, थे, सिनेमैटिक हाँ। शॉट्स बहुत प्यारे लगे अच्छा, थे। एक जगह पे एक तो मस्जिद वाले वो मुझे ज्यादा अच्छे लग रहे थे, और एक जगह थी जिसपे पेड़ के अंदर से वो लेके जाते मेमोरियल हैं जो कैमरा। था, हाँ जी, शहीद मीनार था मेमोरियल। मेरे हाँ ख्याल से, हाँ, वो बहुत बहुत अच्छे ज्यादा थे, बहुत खूबसूरत अच्छे। थे, बहुत अच्छी वीडियो थी, हमने बहुत इंजॉय किया। बाकी आप बताएं आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।